আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের আলোচনায় থাকছে ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক পার্সি বিশি শেলি। পার্সি বিশি শেলি হচ্ছেন ইউরোপের ইংরেজ সাহিত্যের রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি, এক দুর্দান্ত কথা কারিগর, একজন প্রতিদ্বন্দ্বীহীন গীতিকবি এবং সম্ভবত কবিতা লেখার জন্য সবচেয়ে উন্নত সংশয়বাদী বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব। পার্সি বিশি শেলি 1792 সালের 4 আগস্ট সাসেক্সের হরসেমে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন সংসদ সদস্য। শেলি ইটন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। 1910 সালে তিনি ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তার মাথায় তখন সমাজের প্রচলিত ধ্যান ধারণা ও ধর্মচিন্তা সম্পর্কে বিরূপ চিন্তাভাবনা কাজ করে। তখনই বন্ধুত্ব হয়ে ওঠে টমাস হগের সাথে। দুজনের চিন্তাভাবনা প্রায় একই রকমের ছিল। তাই কিছুদিন পর দুজন মিলে লিখে ফেলেন দ্য নেসেসিটি অফ এথিইজম বা নাস্তিকতার প্রয়োজনীয়তা নামে একটি গ্রন্থ। তখনকার সময়ে ধর্মবিরোধীদের প্রচুর শাস্তি দেয়া হতো। তাই এই গ্রন্থ প্রকাশ করার কারণে 1811 সালে শেলি ও হগ দুজনই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলেন। এছাড়াও শেলির বাবা তাকে তেজ্য পুত্র ঘোষণা করেন। পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান তিনি। ফলে জীবনের বাকি সময়গুলো খুব সংগ্রাম করেই তাকে কাটাতে হয়। ইতালি উপকূলে একটি নৌকা দুর্ঘটনায় মাত্র 30 বছর বয়সেই তিনি অকাল মৃত্যুবরণ করেন। শেলি তার বন্ধু উইলিয়ামকে সঙ্গে নিয়ে নিজের ক্ষুদ্র নৌকাটা আনার জন্য বেরিয়ে গেলেন। সেদিন সন্ধ্যায় শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। সেই ঝড়ের মুখে পড়ে শেলির নৌকা গেল ডুবে। ঠিক তার 15 দিন পরে তাদের মৃতদেহ ভেসে উঠল সমুদ্রের তটভূমিতে। শেলির পকেটে তখন ছিল সফোক্লিস ও কিটসের কবিতার বই। তার পুরো নাম পার্সি বিশি শেলি। আমরা এখানে শেলির একটি ছবি দেখতে পাচ্ছি এবং নিচে তার কিছু টাইটেল দেওয়া আছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নে আমরা দেখি যে প্রায়শ তার এই টাইটেলগুলো নিয়ে প্রশ্ন এসে থাকে। তো আমরা টাইটেলগুলো দেখি। রেভলিউশনারি পয়েট, লিরিক্যাল পয়েট, poet of wind, poet of hope and regeneration, poet of hope and regeneration। আমরা আবার একটু দেখি, এখানে অনেকগুলো টাইটেল আসলে। রিভলিউশনারি পয়েট, লিরিক্যাল পয়েট, poet of wind, poet of hope and regeneration। আচ্ছা, এরপর আমরা যেটা দেখছি এটা আমরা একটু আগেই দেখলাম যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। কেন? নাস্তিকতার জন্য। তিনি একটি গ্রন্থ লিখে যেটাতে হচ্ছে নাস্তিকতার প্রকাশ পেয়েছে। তো যার কারণে তিনি এবং তার বন্ধু হককে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত করা হয়েছে। এরপর যেটি রয়েছে সেটাও আমরা দেখেছি যে কিটসের বই তার খুব ভালো লাগতো এবং তার পকেটে সবসময় কিটসের কবিতা থাকতো। এমনকি যখন তিনি মারা গিয়েছেন তখনও আমরা দেখেছি যে তার পকেটে হচ্ছে সফোক্লিস এবং কিটসের কবিতার বই পাওয়া গিয়েছিল। এবং তার অসমাপ্ত গ্রন্থ দ্য ট্রিউম্ফ। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি কোথায় ডুবে মারা গিয়েছেন, অর্থাৎ কোন এতে, এটা হচ্ছে অ্যাড্রিয়াটিক সমুদ্র, অ্যাড্রিয়াটিক সি ক্রসিং এর এখানে তিনি হচ্ছে যে ডুবে মারা যান। এবং দেখেছি যে তার মারা যাওয়ার প্রায় 15 দিন পর তাদের আসলে লাশটা পাওয়া গিয়েছে বা মৃতদেহ ভেসে উঠেছিল। এরপর জীবন আনন্দ দাশকে কিন্তু বাংলাদেশের শেলি বলা হয়। কেননা জীবন আনন্দ দাশের লেখাগুলো কিন্তু লেখা যে কবিতাগুলো ছিল সেগুলো কিন্তু শেলির কবিতা দ্বারাই প্রভাবিত ছিল। এজন্য জীবন আনন্দ দাশকে বাংলাদেশের শেলি বলা হয় অনেক সময়। কুইন ম্যাপ শেলির প্রথম কাব্য ছিল এই কুইন ম্যাপ। এটি তিনি মাত্র 18 বছর বয়সে রচনা করেন। এই কাব্যে শেলি ঈশ্বরের অস্তিত্বে আস্থা জ্ঞাপন করলেও খ্রিস্ট ধর্মের সমালোচনা করেছিলেন।
এ কারণে কাব্যটি সে সময় ইউরোপে যথেষ্ট বিতর্ক তৈরি করেছিল। পরবর্তীতে প্রকাশিত হয় অ্যালাস্টার কাব্যগ্রন্থটি। এই কাব্যে শেলির রোমান্টিক ভাবনার লীলায়িত আবেগই প্রকাশিত হয়েছে। অ্যালাস্টার একটি গ্রিক শব্দ, এর অর্থ হিংস্র দানব। শেলি হয়তো হতাশাকেই এখানে হিংস্র দানবের সাথে তুলনা করেছেন। এরপর শেলির আরও একটি কাব্য দ্য রিভোল্ট অফ ইসলাম এটি প্রকাশিত হয়। এটি একটি অন্যতম বিতর্কিত কাব্য। তিনি ভাই বোনের অস্বাভাবিক অসামাজিক প্রেম, মানবপ্রীতি ও স্বাধীনতা এই ত্রিস্তরযুক্ত কাহিনী গড়ে তুলেছেন এই কাব্যে। এই কাব্যগ্রন্থগুলো ছাড়াও ইতালিতে বাস করার সময় শেলি যে কাব্য এবং নাটকগুলো রচনা করেছেন তা হলো প্রমিথিউস আনবাউন্ড, দি চেন্সি, জুলিয়ান অ্যান্ড ম্যাডালো, দ্য মাস্ক অফ এনার্কি, দ্য উইচ অফ অ্যাটলাস। ফেমাস বুকস অফ শেলি। এখন আমরা দেখব তার কিছু বিখ্যাত বইয়ের নাম। দ্য রিভোল্ট অফ ইসলাম এটি শেলির একটি বিখ্যাত কবিতা। তবে যদি দ্য স্পিরিট অফ ইসলাম এই গ্রন্থটি আসে তখন কিন্তু হবে সৈয়দ আমির আলী, অর্থাৎ রিভোল্ট হলে হবে শেলি আর স্পিরিট হলে হবে সৈয়দ আমির আলী। দ্য স্পিরিট অফ ইসলাম এটা হচ্ছে সৈয়দ আমির আলীর লেখা। এরপর দ্বিতীয় যে বইটি রয়েছে এ ডিফেন্স অফ পোয়েট্রি, এটি হচ্ছে একটি সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। এরপর যে গ্রন্থটি রয়েছে দ্য নেসেসিটি অফ এথিজম, এটির জন্য তিনি অক্সফোর্ড থেকে বহিষ্কৃত হন। এরপর রয়েছে প্রমিথিউস আনবাউন্ড, এটা একটি ট্র্যাজেডি, এ 4 অ্যাক্ট প্লে। এখানে প্রমিথিউস আনবাউন্ডকে তিনি প্রমিথিউসকে একজন আপোষহীন মানব প্রেমিক রূপে চিত্রিত করেছেন এবং বিশ্বকে মুক্ত করে প্রেমের দ্বারা পরিশোধিত করতে চেয়েছেন। ইংল্যান্ড ছেড়ে চলে যেতে তিনি বাধ্য হয়েছিলেন, কিন্তু শেলি যে অভিজ্ঞতা নিয়ে দেশ ছেড়ে চলে গেলেন তাতে তিনি নিজেকে প্রমিথিউসের মতোই মনে করেছেন। মানবপ্রেমিক প্রমিথিউস মানবের কল্যাণের জন্য দেবতাকে নিজস্ব ধন আগুনকে আহরণ করে মানুষকে তা উপহার দিয়েছিলেন। মানব বিদ্বেষী দেবরাজ জুপিটারের কড়া আদেশ ছিল মানুষকে আগুনের ব্যবহার করতে দেওয়া হবে না। সে আদেশ অমান্য করেছিলেন প্রমিথিউস। ফলে জুপিটারের নির্দেশে প্রমিথিউসকে বন্দি করে হাতে পায়ে শিকল এঁটে পাহাড়ের গায়ে বেঁধে রাখা হয় এবং প্রচণ্ড নির্যাতন করা হয়। কিন্তু প্রমিথিউস শতক দুঃখ কষ্ট বেদনা ও নির্যাতন সহ্য করেছেন, তবু নতজানু হয়ে দেবরাজের কাছে আত্মসমর্পণ করেননি, বরং বুক পেতে দুঃখ কষ্ট সহ্য করে মৃত্যুকে অমৃতের মতো পান করে তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে গেলেন। প্রমিথিউসের সংগ্রাম ছিল স্বেচ্ছাচারী, টাউরান্ট বলে অভিযুক্ত করেছেন, মানব বিদ্বেষী বলে তাকে নিন্দা করেছেন। প্রমিথিউসের এই বীরত্বপূর্ণ সংগ্রামের কাহিনীকে প্রথম রূপদান করেন গ্রিক নাট্যকার স্কাইলাস। শেলি গ্রিক নাট্যকারের সেই ভাবনাকে যুগোপযোগী করে আরও তীব্র করে নাট্যরূপ দিয়েছেন। আপোষহীন সংগ্রাম এবং চিরজয়ী প্রেমের বাণী ঘোষিত হয়েছে প্রমিথিউস আনবাউন্ড, অর্থাৎ প্রমিথিউস আনবাউন্ডের সারসংক্ষেপটা আপনারা এতক্ষণ শুনলেন। এরপর রয়েছে তার আরও একটি গ্রন্থ যেটার নাম হচ্ছে চেন্সি। এই চেন্সি যেটা আছে এই চেন্সিটা হচ্ছে তার একটি ট্র্যাজেডি। এরপর রয়েছে অ্যাডোনিস। এই অ্যাডোনিস কাব্যগ্রন্থ যেটি এটি একটি এলিজি, অর্থাৎ একটি শোকগীতি বা শোকগাথা। এটা মূলত তার যে বন্ধু সে বন্ধু কিটসের মৃত্যুকে নিয়ে লেখা। কাব্যটির মধ্যে যে সত্যমর্ম কথা তিনি প্রকাশ করলেন তা হলো মানুষের জীবন ছায়াবাজির মতো চঞ্চল ও ক্ষণস্থায়ী, কিন্তু আত্মাই অবিনাশী। মৃত্যুও তাকে ধ্বংস করতে পারে না, মৃত্যু তাকে মুক্ত অনন্তের সঙ্গে যুক্ত করে দেয়।
মৃত্যুর পর আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায়, এই পরমাত্মাই হলো স্বয়ং ঈশ্বর। এই ছিল অ্যাডোনিস এর। শেলির কয়েকটি গুরুত্বপূর্ণ কবিতা আমরা এই শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। ওজাইমান্ডিয়াস অ্যাডোনিস আকাশে বাতাসে মেঘের উপর ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ ওজাইমান্ডিয়াস দিয়ে হচ্ছে ওজাইমান্ডিয়াস তার একটি কবিতা। অ্যাডোনিস যেটা আমরা দেখেছি তার বন্ধু কির্সের মৃত্যুতে সেটা তিনি লিখেছেন। এরপর আকাশে, আকাশে হচ্ছে স্কাই, তো অট টু এ স্কাইলার্ক, আকাশে বাতাসে মেঘের উপর, তাহলে বাতাসে দিয়ে হচ্ছে অট টু দ্য ওয়েস্ট উইন্ড। এরপর রয়েছে মেঘের উপর ঘুরে বেড়াচ্ছে, তাহলে এই মেঘের শব্দটা দিয়ে দ্য ক্লাউড, আর ঘুরে বেড়াচ্ছে এটা আসলে শব্দটাকে মিলানোর জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? ওজাইমান্ডিয়াস অ্যাডোনিস আকাশে বাতাসে মেঘের উপর ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা এটা দিয়ে মোট তার 5টি বিখ্যাত কবিতা মনে রাখতে পারবো। এছাড়াও অন্যান্য কিছু বিখ্যাত কবিতা তার রয়েছে, যেটা হচ্ছে দেখেছিলাম আমরা কুইন ম্যাব, যেটা তার প্রথম কাব্যগ্রন্থ ছিল। এরপর দেখেছিলাম অ্যালাস্টার, ওয়েন সফট ভয়েসেস ডাই, দ্য মাস্ক অফ এনার্কি, দ্য মাস্ক অফ এনার্কি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য মনে রাখতে হবে আমাদেরকে। শেলি থেকে সুইট সং স্প্রিং পড়লে নিচের কোটেশনস মনে রাখা সহজ হবে। এই লাইনটি দিয়ে আমরা শেলির যে বিখ্যাত কোটেশনগুলো আছে সেগুলো খুব সহজেই মনে রাখতে পারবো। আরেকবার বলি, শেলি থেকে সুইট সং স্প্রিং পড়লে নিচের কোটেশনস মনে রাখা সহজ হবে। তো আমরা প্রথম যে কোটেশনটা আছে সেটা দেখি, যেটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, অট টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে এটা নেয়া। এরপরে যে কোটেশনটা রয়েছে, ও লিফট মি অ্যাজ ওয়েভ এ লিফ এ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, এটা অট টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে নেয়া। এরপর যেটা রয়েছে, poets are the unacknowledged legislators of the world, এরপর আমরা দেখতে পাচ্ছি তার আরো একটি কোটেশন, উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট। এরপরে কোটেশনটি রয়েছে, ফিয়ার নট দ্য ফিউচার, উইপ নট ফর দ্য পাস্ট, ফিয়ার নট দ্য ফিউচার, উইপ নট ফর দ্য পাস্ট। এরপর আমরা যেহেতু তার একটা বিখ্যাত কবিতা দেখেছিলাম ওজাইমান্ডিয়াস, তো এখানে আমরা তার নামটা দেখে বুঝতে পারছি এটা শেলির কোনো একটা রচনা থেকে নেয়া। মাই নেম ইজ ওজিমান্দাস কিং অফ কিং, তাহলে মাই নেম ইজ ওজাইমান্দাস কিং অফ কিং। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, বিরহের গান, মধুর গান। ওই যে আমরা প্রথমে দেখেছিলাম যে সুইট সং আর হচ্ছে স্প্রিং, এগুলো থাকলে আমরা বুঝবো এটা কার কোটেশন, শেলির কোটেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুইটস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার সুইটেস্ট সংস, তাহলে সুইটেস্ট সং অর্থাৎ সুইট সং এই দুটো শব্দে আছে। আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট অর্থাৎ বিরহের গান, মধুর গান, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অট টু এ স্কাই লার্ক, এখান থেকে নেওয়া হয়েছে। এরপর দ্য মোর উই স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স, দ্য মোর উই স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। এই কয়েকটা ছিল তার গুরুত্বপূর্ণ কোটেশন, যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে অবশ্যই তা জানতে হবে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে চাইলে বারবার দেখতে পারেন। এখন আমরা কোশ্চেন ব্যাংক নিয়ে আলোচনা করব।
অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো এসেছে তা দেখব। তো প্রথম প্রশ্নটি আমরা দেখি, হু রোট প্রমিথিউস আনবাউন্ড? এটি কে লিখেছে? আমরা জানি পিভি শেলি প্রমিথিউস আনবাউন্ড লিখেছেন। দ্য ফ্রেজ trunkless legs in the poem Ozymandias refers to legs without body. Legs without body. The statue of Ozymandias is in a desert. In a desert. এরপরে যে প্রশ্নটি রয়েছে, in Ozymandias who saw the statue of Ozymandias? এটা হবে উত্তর সি, এ ট্রাভেলার। সি, এ ট্রাভেলার। এরপর যে প্রশ্নটি রয়েছে, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ ওজাইমান্ডিয়াস ইজ দ্যাট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল উইল পেরিশ। ইন শেলিস ওজাইমান্ডিয়াস faun and snare of cold command are seen on shattered visages. Uttor D, shattered visage. Or to the west wind is by Shelley. One of the following was a romantic poet. আমরা জানি শেলি একজন রোমান্টিক পয়েট, তাহলে উত্তর হবে সি, শেলি। A famous English poet who was professionally known as man of medicine is Keats. উত্তর বি, কিটস। এরপর যে প্রশ্নটি রয়েছে, ইন শেলিস ওজাইমান্ডিয়াস দ্য ওয়ার্ডস মাই নেম ইজ ওজাইমান্ডিয়াস কিং অফ কিংস আর ইনস্ক্রাইব অন দ্য pedestal of the statue. What lies half sunk in the sand in Shelley's Ozymandias? উত্তর হবে ডি, broken head of a statue. Broken head of a statue. In Ozymandias, the poet says, I meet a traveler dash and dash land. এখানে উত্তর সি হবে, ফ্রম অ্যান এন্টিকিউ ল্যান্ড। এরপর যে প্রশ্নটি রয়েছে, ভরত পক্ষী ও সমীরণের কবি অর্থাৎ পয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড উইন্ড নামে পরিচিত কে? আমরা দেখেছি যে এটার উত্তর হবে পিভি শেলি। হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি? জন কিটস। উত্তর সি, জন কিটস, তাকে পয়েট অফ বিউটি বলা হয়। এরপর অড টু অটাম ওয়াজ রিটেন বাই কিটস। ইন দ্য পোয়েম ওজাইমান্ডিয়াস হু কলস ওজাইমান্ডিয়াস কিং অফ কিংস? এটা উত্তর হবে ডি, ওজাইমান্ডিয়াস হিমসেলফ। হু টার্মড শেলি অ্যাজ মেলোপোইক? এটার উত্তর হবে বি, আর্নল্ড। আর্নল্ড। ওয়ার ডিড শেলি সেটেলড অ্যান্ড রোট হিজ বেস্ট পোয়েট্রি? কোথায় শেলি সেটেল হয়েছিল এবং তার যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো সেগুলো তিনি কোথায় লিখেছিলেন? তিনি পিসাতে লিখেছেন, অর্থাৎ উত্তর ডি, পিসা, যেটা ইতালিতে অবস্থিত। উনি আমরা দেখেছি যে ইংল্যান্ড থেকে যখন চলে যান তখন উনি ইটালিতে অর্থাৎ পিসাতে সেটেল হয় এবং সেখানেই তার বিখ্যাত যেই সাহিত্যকর্মগুলো সেগুলো তিনি রচনা করেন। এরপর রয়েছে, শেলি রোট এ পাম্পলেট অ্যাট অক্সফোর্ড দ্য নেসেসিটি অফ এথিজম, বাই হোম ওয়াজ হি ইন্সপায়ার্ড? আমরা জেনেছিলাম যে নাস্তিকতার প্রয়োজনীয়তা নামে তিনি একটা বই লিখেছেন, যেটার কারণে তাকে আসলে অক্সফোর্ড থেকে বহিষ্কৃত করা হয়। সেই ক্ষুদ্র পুস্তিকাটি তিনি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখেছেন? সেটা হচ্ছে হিউম, অর্থাৎ উত্তর সি হবে। এরপর রয়েছে, শেলিস অ্যাডোনাইস ইজ এ ট্রেনোডি বিউইলিং দ্য ডেথ অফ জন কিটস? উত্তর বি, জন কিটস। এখানে ট্রিনোডি শব্দটা অর্থাৎ ইলিজি শব্দের আরেকটা অর্থ ট্রেনোডি, এটা বুঝিয়েছে, অর্থাৎ ট্রিনোডি অর্থ হচ্ছে এখানে শোকগীতি অর্থাৎ শোকগাথা। এটা কার জন্য তিনি লিখেছেন? এই শোকগাথাটি তিনি লিখেছেন জন কিটসের জন্য।
তো এটা একটু খেয়াল রাখবেন, এখানে এলিজি ব্যবহার না করে ত্রিনদী, অনেকে হয়তো ত্রিনদী শব্দটার অর্থ নাও বুঝতে পারে, তো যার কারণে এইটা একটু খেয়াল রাখতে হবে যে ত্রিনদীটাই আসলে এলিজি অর্থাৎ শোকগীতি বা শোকগাথার কথা বলা হয়েছে এখানে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, প্রমিথিউস আনবাউন্ড ইজ এ লিরিক্যাল ড্রামা, এটা হবে উত্তর বি, লিরিক্যাল ড্রামা। হুইচ অফ দিস ওয়াজ রিটেন বাই শেলি, এখানে দেখেন বি এবং সি অপশনের যেটা রয়েছে সেটা প্রায় কাছাকাছি, কনফিউশন লেগে যাওয়ার কথা, যে ডিফেন্স অফ পোয়েজি আর হচ্ছে ডিফেন্স অফ পোয়েট্রি। এখন কোনটা হচ্ছে পিভি শেলির লেখা? এখানে উত্তর হবে সি, অপশন সি, ডিফেন্স অফ পোয়েট্রি, এটা হচ্ছে পিভি শেলির লেখা। এখন ডিফেন্স অফ পোয়েজি এটা তাহলে কার লেখা? এটা হচ্ছে ফিলিপ সিডনি তার লেখা। ফিলিপ সিডনির লেখা হচ্ছে ডিফেন্স অফ পোয়েজি। তাহলে আমরা এখানে দুটো সাহিত্যকর্ম দেখলাম, একটা হচ্ছে পোয়েজি যেটা সেটা হচ্ছে ফিলিপ সিডনির লেখা, আর ডিফেন্স অফ পোয়েট্রি যেটা সেটা হচ্ছে পিভি শেলির লেখা। এই দুটো থেকে দুটো ইনফরমেশন আমরা পেলাম, একটু মনে রাখবেন। এরপর রয়েছে হু হ্যাজ কল্ড শেলি এ পারফেক্ট সিঙ্গিং গড, এটি কে বলেছেন? এটি বলেছেন অপশন এ তে এসি সুইনবার্ন, উনি শেলিকে বলেছে যে পারফেক্ট সিঙ্গিং গড। এই ছিল আমাদের আজকের আয়োজনে, ধন্যবাদ সকলকে। আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।